আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, যার নাম হচ্ছে জীবন সংগঠনের স্তর। তো জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করব। তো এই চ্যাপ্টারের প্রথম যে বিষয়বস্তু সেটা হচ্ছে জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য। তো এই জৈব অণু কি, অজৈব অণু কি, এগুলো আমাদের একটু করে জানা দরকার। আমাদের জীব দেহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি, জৈব পদার্থ, অজৈব পদার্থ, তাই না? তো আমাদের এই জীব দেহ যে সমস্ত জিনিস নিয়ে তৈরি তাকে আমরা মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে অজৈব যৌগ আর একটা হচ্ছে জৈব যৌগ। তাহলে একটা হচ্ছে যেগুলো আমাদের অত্যাবশ্যকীয় যৌগ, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে অজৈব আর একটা হচ্ছে কি জৈব যৌগ। অজৈব যৌগকে আমরা ইংরেজিতে বলি ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস। অজৈব যৌগ কম্পাউন্ডস, আর জৈব হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডস। ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিকের মধ্যে দুটো ভাগ, অজৈব যৌগ আর একটা হচ্ছে জৈব যৌগ। তো যেগুলো ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসের মধ্যে কে কে পড়ছে সেগুলো আমরা একটু দেখব। ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসের মধ্যে পড়ছে জল, অ্যাসিড, তোমার ক্ষার আর লবণ। মেনলি এগুলো হচ্ছে সব আমাদের শরীরের ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস, জল, অ্যাসিড, ক্ষার, লবণ। অর্গ্যানিক যে কম্পাউন্ড অর্থাৎ জৈব অণু বা জৈব যৌগ, এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা, একটা মাইক্রোমলিকিউলস আর একটা হচ্ছে ম্যাক্রোমলিকিউলস। এদেরকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মাইক্রো মানে ছোট, মাইক্রো মলিকিউলস আর একটা হচ্ছে ম্যাক্রো মলিকিউলস। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। মাইক্রো মলিকিউলসগুলো নিম্ন আণবিক ভর সম্পন্ন হয়, এই জন্য ছোট, সরল গঠনযুক্ত, ক্ষুদ্র আকৃতির হয়, এই ধরনের ক্ষুদ্র জৈব অণু। আর এগুলো হচ্ছে উচ্চ আণবিক ভর সম্পন্ন বৃহৎ আকৃতির জটিল জৈব অণু। তাহলে এই সরল জৈব অণু কোনগুলো, বা সরল মাইক্রোমলিকিউলসগুলোর মধ্যে পড়ছে তোমার সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, তারপরে তোমার ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার সরল শর্করার মধ্যে পড়ছে। এছাড়াও সরল শর্করার মধ্যে আরেকটি পড়ছে, সেটা ওই নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড হবে না, নিউক্লিওটাইড। এগুলো হচ্ছে সব মাইক্রোমলিকিউলস। তো এই মাইক্রোমলিকিউলসগুলোই বৃহৎ অণু হয়ে গেলে সেটা সরল অণু হবে, ম্যাক্রোমলিকিউলস। তো ম্যাক্রোমলিকিউলস কোনগুলো না, সরল শর্করাটার পরিবর্তে হবে এখানে
জটিল শর্করা, মানে অনেকগুলো শর্করা একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকবে যখন। নেক্সট হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিডের জটিল রূপ কি? প্রোটিন। এই জটিল শর্করা না হলে কার্বোহাইড্রেট বললেও হতো। ফ্যাটি অ্যাসিডের সরল রূপ কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে গ্লিসারল, তাই না? ফ্যাটি অ্যাসিডের সরল রূপ হচ্ছে না, ফ্যাটি অ্যাসিডের সরল রূপ না, জটিল রূপ হচ্ছে লিপিড। লিপিডের সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। আর নিউক্লিওটাইডের জটিল রূপ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা জৈব অণু সম্পর্কে জানার আগে জৈব অণুর একটা ধারণা পেলাম যে জৈব অণু বিভিন্ন ধরনের অণু, সেটা জৈব হতে পারে, অজৈব অণু হতে পারে, যেগুলো আমাদের শরীর গঠনে কাজে লাগে। এদেরকে আমরা যৌগগুলোকে দুভাগে ভাগ করছি, একটা অজৈব, একটা জৈব, যেটাকে ইংরাজিতে ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক কম্পাউন্ডস বলছি। ইনঅর্গ্যানিকের মধ্যে হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ, জল। আর অর্গ্যানিকে দুটো ভাগে, একটা হচ্ছে মাইক্রোমলিকুলস আর একটা হচ্ছে ম্যাক্রোমলিকুলস। মাইক্রো মানে ছোটো, যেমন সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। আর এই জটিল শর্করা মানে হচ্ছে এই মাইক্রোমলিকুলস মানে যে জটিল শর্করা, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। তো আমাদের প্রত্যেকটাই এক একটা যৌগ সম্পর্কে জানতে হবে, এদের কি বৈশিষ্ট্য, এরা জীবদেহে কী কী ভূমিকা পালন করে, হ্যাঁ, এগুলি হচ্ছে আমাদের পড়ার বিষয়। তাহলে আজকে আমরা অজৈব যৌগ এই দিকটা দিয়ে আলোচনা করব। প্রথমে অজৈব, তারপরে জৈব। তাহলে এটা আমি একটু মুছছি। প্রথম আমরা পড়ব কি? অজৈব যৌগ। প্রথম বিষয় হচ্ছে জল। অজৈব যৌগের প্রথম উপাদান যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে জল। তো দেখো, জলের অপর নাম কি? জীবন। আমরা বলেছি এই সমস্ত অজৈব যৌগ বা জৈব যৌগগুলো আমাদের জীবদেহ গঠনের জন্য অপরিহার্য, অর্থাৎ জীবদেহ গঠন করতে গেলেই এই সমস্ত কম্পাউন্ডগুলো কিন্তু মাস্ট। তো জল যে আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা জানবই। তার আগে জলের কিছু বৈশিষ্ট্য আমরা জানব। জল হচ্ছে হাইড্রোজেনের অক্সাইড, তাই না? এখানে কি থাকে? দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু। জলের সংকেত আমরা H2O জানি। তাহলে জলের প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা জানলাম যে জল হচ্ছে হাইড্রোজেনের অক্সাইড, যেখানে দুটো হাইড্রোজেন এবং একটি অক্সিজেন নিয়ে গঠিত। তো আমাদের জীবদেহের 60 থেকে 70% জল, তাই না? এবার এর সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা কি না, তোমাদের বিভিন্ন বইতে অনেক কিছু ফিজিক্যাল সায়েন্সের ভাষা দেওয়া আছে। দেখবে হাইড্রোজেন পরমাণু 105 ডিগ্রি কোণে অক্সিজেন পরমাণুর সঙ্গে দুটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। অত জটিলভাবে পড়ার দরকার নেই, শুধু জেনে রাখবে জল হাইড্রোজেনের অক্সাইড, এখানে দুটো হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। এর পরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে জলের অণুকে ডাইপোল রূপে গণ্য করা হয়। জলের অণুকে কি রূপে গণ্য করা হয়? ডাইপোল। এই ডাইপোল ব্যাপারটা কি একটু বলি, ফিজিক্যাল সায়েন্সে তোমরা পড়ে থাকবে। এর দুটো পোল আছে, একটা হচ্ছে কি ঋণাত্মক আধানযুক্ত আর একটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। অক্সিজেন যে পরমাণু জলের
সেটা হচ্ছে আংশিক ঋণাত্মক আধানযুক্ত। অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক আধানযুক্ত, আর হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক আধানযুক্ত। সেজন্য প্রতিটি জলের অণুকে ডাইপোল রূপে গণ্য করা হয়। এটা কেন হয়েছে তার ব্যাখ্যাও আছে। দেখো, হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, সেই জন্য সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলি অক্সিজেনের দিকে আকৃষ্ট হয়। ফলে প্রতিটি জলের অণুর অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক আধানযুক্ত এবং হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক আধানযুক্ত হয়। সেই জন্য প্রতিটি জলের অণুকে বলা হচ্ছে ডাইপোল। 3 নম্বর যে বৈশিষ্ট্য জলের, সেটা হচ্ছে কি না, জলের তাপ ধারণ ক্ষমতা খুব বেশি। প্রচুর তাপ শক্তি বৃদ্ধি পেলেও জলের তাপমাত্রা খুব সামান্য বাড়ে। তাহলে এর তাপ ধারণ ক্ষমতা কিরকম না, খুব বেশি। অর্থাৎ তাপ শক্তি বৃদ্ধি পেলেও জলের তাপমাত্রা কিন্তু খুব কম পরিমাণেই বৃদ্ধি পায়। তাহলে অজৈব যৌগ হিসেবে ইনঅর্গানিক কম্পাউন্ডসের প্রথম আমরা জল সম্পর্কে জানলাম, জলের বৈশিষ্ট্য সম্পর্কে। এবার এটা তো আমাদের বৈশিষ্ট্য, কিন্তু আমাদের মেন জিনিস যেটা বায়োলজিক্যাল প্রশ্নতে আসবে সেটা হচ্ছে জীবদেহে জলের কি ভূমিকা, ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে জলের জীবদেহে কি কাজ, এটাই তো মেন টপিক। এই প্রশ্নটাই আমাদেরকে মেনলি পড়ে রাখতে হবে। একটু আগেই বলছিলাম জলের অপর নাম হচ্ছে জীবন। জল ছাড়া আমরা 1 সেকেন্ড চলতে পারবো না, কারণ জীবদেহে যদি জল শুকিয়ে যায় তাহলে কিন্তু আমরা মারা যাব। দেখো, একটু আগে বললাম জলকে ডাইপোল বলা হয়। তো জল মেরু বিশিষ্ট বা পোলার অণু হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ দ্রাবক হিসেবে কাজ করে। তাহলে জীবদেহে জল প্রথম হচ্ছে গুরুত্বপূর্ণ দ্রাবক হিসেবে কাজ করে, এটা ডাইপোল হওয়ার জন্য। এবং মেরুযুক্ত পদার্থগুলি সহজেই জলে দ্রবীভূত হয় এবং কোষের অধিকাংশ জৈব রাসায়নিক বিক্রিয়া জলীয় দ্রবণে ঘটে থাকে। কোষের অধিকাংশ বিক্রিয়া কোথায় ঘটে থাকে? জলীয় দ্রবণে ঘটে থাকে। এই জল আমাদের উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে। কি করে? প্রোটোপ্লাজমের সজীবতা বলে। যদি আমাদের প্রোটোপ্লাজমে জল না থাকে তাহলে কি হবে? আমাদের কোষ মারা যাবে, শুকিয়ে যাবে। এছাড়াও উদ্ভিদ দেহের যে পাতায় উৎপন্ন খাদ্য, সেই খাদ্য জলের সাহায্যে কোষ থেকে কোষে প্রেরিত হয়। অর্থাৎ উদ্ভিদ দেহের পাতায় তৈরি খাদ্যকে সারা দেহে পরিবহন করতে সাহায্য করে জল। জল উদ্ভিদের লবণ, হরমোন, বিভিন্ন অজৈব জৈব পদার্থ জলীয় মাধ্যমে সমগ্র জল উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষের একটি প্রয়োজনীয় উপাদান। জল সালোক সংশ্লেষের একটি প্রধান কাঁচামাল বলতে পারো, প্রধান উপাদান। জল ছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্ভব হয় না, তাই না? আবার মূল দ্বারা শোষিত জল
পাতায় গিয়ে পৌঁছায়, রসের উৎস্রোত ঘটাতে সাহায্য করে। এছাড়াও বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে জল। জল কি করে? বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। যদি বীজের মধ্যে জল পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে সেই বীজটা কখনোই অঙ্কুরিত হবে না। এছাড়া খনিজ লবণ, হরমোন, বিভিন্ন অজৈব জৈব পদার্থ জলীয় মাধ্যমে সারা জীবদেহে, মানে উদ্ভিদের ক্ষেত্রেও তাই, প্রাণীর ক্ষেত্রেও, আমাদের প্রাণীদের রক্তের মাধ্যমে, কিন্তু রক্তের তো 90%ই জল, এর মাধ্যমে সমগ্র দেহে পরিবাহিত হয়। এছাড়াও প্রাণীদেহে খাদ্যবস্তুর আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে পাচিত হয়ে পুষ্টিতে সহায়তা করে। তোমার শরীরে যদি জল না থাকে তাহলে তোমার শরীরে খাদ্য কি হবে না? পাচিত হবে না। তার মানে আমরা 6 নম্বর পয়েন্ট বলতে পারি, খাদ্য পাচনে সাহায্য করে, অর্থাৎ খাদ্যকে হজম করতে সাহায্য করে। জল প্রাণীদেহে রক্ত ও লসিকাকে তরল রেখে আমাদের দেহে খাদ্যের সারাংশ, অক্সিজেন, উৎসেচক, হরমোন, খনিজ লবণ ইত্যাদি কোষে কোষে পরিবহন করে। তাহলে 7 নম্বর পয়েন্ট বলতে পারি, কি করে না, জল রক্ত ও লসিকাকে কি করে? তরল রাখে। তরল রেখে আমাদের দেহে কিসের কিসের পরিবহনে সাহায্য করে? খাদ্যের সারাংশ, অক্সিজেন, হরমোন, উৎসেচক ইত্যাদি পরিবহনে সহায়তা করে। এছাড়া জল ঘর্মাকারে, মূত্রাকারে প্রাণীদেহের বিপাকজাত দূষিত পদার্থগুলোকে দেহ থেকে দূর করে দেয়। অর্থাৎ পক্ষান্তরে আমাদের রেচনেও সাহায্য করছে কে? জল। কেন কি? জল দেখো, জলের আকারে আমাদের দেহ থেকে ঘাম এবং বিভিন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলো নির্গত হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের শরীর সুস্থ স্বাভাবিক থাকছে। তাহলে অজৈব যৌগ জল এর জীবদেহে যদি তোমাদের ভূমিকা বলে, তাহলে প্রথমেই বলবো এটা ডাইপোল হিসেবে গণ্য করার জন্য এটা একটি খুব ভালো দ্রাবক হিসেবে কাজ করে। এছাড়াও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জল উদ্ভিদ এবং প্রাণীকোষ দুটোই, মানে বলতে পারো জীবদেহের প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে। কোষের মধ্যে জল শেষ হয়ে গেলে কোষ শুকিয়ে যাবে, তাই জন্য উদ্ভিদ এবং প্রাণীকোষের কোষের প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে। এছাড়াও উদ্ভিদের পাতায় তৈরি যে খাদ্য, সেই খাদ্য জলের মাধ্যমে ওদের জল সংবহন ঘটে জাইলেম বাহিকার মাধ্যমে, এবং খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। এছাড়াও জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও জল বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। খনিজ লবণ, হরমোন, ভিটামিন, জৈব অজৈব পদার্থ সব কিছু জীবদেহে পরিবহনে সাহায্য করে। আমাদের খাদ্যবস্তুকে পাচনে সাহায্য করে। রক্ত লসিকাকে তরল রাখে এবং খাদ্যের সারাংশ, উৎসেচক, হরমোন, খনিজ লবণকে কোষে কোষে সংবাহিত করতে সাহায্য করে। জল এছাড়াও ঘর্মাকারে এবং মূত্রাকারে আমাদের শরীর থেকে কি করে? বিপাকজাত দূষিত পদার্থগুলোকে রেচন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয়। এবার একটা প্রশ্ন আসে যে মানুষের দেহে প্রতিদিন দৈনিক কত জলের প্রয়োজন হয়? ঠিক আছে, সাধারণত মানুষের দৈনিক 3000 ml জলের প্রয়োজন হয়, কারণ আমাদের দৈনিক মূত্রের সঙ্গে 1500 ml এটা বের হয়ে যায়, এটা বের হয়। এটা কিসের সাহায্যে বার হয় না? মূত্রের সাহায্যে। মূত্রের সাহায্যে কত বের হয়? 1500 ml। ঘামের সঙ্গে কত বের হয়? 800 থেকে 1000 ml বের হয়। কার সাহায্যে? ঘামের সাহায্যে। আর নিঃশ্বাসের সাহায্যে 300 ml বের হয় নিঃশ্বাসের সাহায্যে।
এছাড়াও 200 ml বের হয় কিসের সাহায্যে? না মলের সাহায্যে, মলের দ্বারা বের হয়। সেই জন্য আমাদের প্রয়োজন হয় 3000 ml এটা দৈনিক জলের প্রয়োজন। তাহলে মানব দেহে সাধারণত দৈনিক কত ml জলের প্রয়োজন হয়? 3000 ml। আর কত কত জল কোন কোন অংশ দিয়ে বের হয়ে যায় অ্যাপ্রক্স? যেমন 1500 ml বের হয় মূত্রের মাধ্যমে, 800 থেকে 1000 ml বের হয় ঘামের সাহায্যে, আর নিঃশ্বাসের সাহায্যে 300 ml, এবং মলের সাহায্যে 200 ml মতো জল আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তাহলে আজকে আমরা যে টপিকটুকু জানলাম সেখান থেকে আমরা জৈব অণু কয় প্রকার, অণু কয় প্রকার আমাদের জীবদেহে সেটা জানলাম। জৈব অজৈব এই 2 প্রকার অণু, বা জৈব অজৈব 2 প্রকার যৌগ। এদের মধ্যে জৈব যৌগর মধ্যে কারা পড়ছে, অজৈব যৌগের মধ্যে কারা পড়ছে, অজৈব যৌগের ভাগগুলো, এগুলো সব আমরা জানলাম। আর জানলাম অজৈব যৌগ, যেটা প্রথম যে টপিকটা সেটা জলের কি বৈশিষ্ট্য এবং জীবদেহে জলের কি ভূমিকা সেটা আমরা জানলাম। তাহলে তোমরা এই অংশটা খুব ভালো করে পড়বে।